আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে সুদূর সিডনি থেকে যুক্ত হয়েছেন আপনাদের খুবই পরিচিত মুখ এবং যাকে নিয়মিত আনার জন্য আমাকে তাগিদ শুনতে হয় আপনাদের কাছ থেকে, সেই লেখক কলামিস্ট জনাব অজয় দাশগুপ্ত। অজয় দা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি ভালো আছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন। ধন্যবাদ। আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। ধন্যবাদ। জি, আমাদের নতুন সরকারের যাত্রা তো শুরু হয়েছে বেশ কয়েকবার, মানে কয়েকদিন হয়ে গেল। এর মধ্যে কয়েকবার আপনি এসেছেন এবং প্রতিবারই অনেক মানুষের মতো হয়তো আপনিও মিলিয়ে নিচ্ছেন যে কি চেয়েছেন এবং কি পেলেন। সংসদের একটা চেহারা আমরা দেখতে পাচ্ছি। প্রথমে তারা অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশগুলি ছিল সেগুলোকে রেটিফাই করার চেষ্টা করতেছে এবং কতগুলি তারা একটা বিশেষ কমিটি করেছিল। সেই কমিটির দ্বারা কিছু কিছু অধ্যাদেশকে হুবহু বাস্তবায়ন করেছে, কিছু কিছুকে একটু সংশোধন করেছে, কিছু কিছুকে পরবর্তী সময়ে বিল আকারে উত্থাপন করবে বলে বলেছে এবং 4টা অধ্যাদেশকে তারা একেবারে রহিত করে দিয়েছে, যেগুলো হবে না। এবং খুব ইন্টারেস্টিংলি এই 4টা অধ্যাদেশই হচ্ছে বিচার বিভাগ সংক্রান্ত অধ্যাদেশ। বিচারক নিয়োগ, বিচার বিভাগে যে আলাদা সচিবালয় করার কথা ছিল, যেটার কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছিল, সেটা এরকম বিচার বিভাগ সংক্রান্ত। তো মানে তাহলে বিচার বিভাগের কোনো পরিবর্তন আমরা আপাতত পাচ্ছি না। এবং আজকে সকালে আমি একটু পত্রিকায় দেখলাম, সেখানে তারা শিরোনাম করেছে, হেডলাইন লিড স্টোরিতে, যে আগের ধারাতেই বিচার ব্যবস্থা। আগের ধারা মানে একদম শেখ হাসিনার যে ধারা ছিল সেই ধারাতেই বিচার ব্যবস্থা থাকছে। এই সংবাদটা আপনার জন্য কি অনুভূতি আপনার মধ্যে তৈরি করছে? প্রথম কথা হচ্ছে, ধরুন যে এই সরকারটা আসার পরে আমরা সকলেই আশাবাদী হয়েছিলাম যে যেভাবেই হোক একটা পরিবর্তন হয়েছে বাংলাদেশে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত 1.5 বছরে একজন নোবেল বিজয়ী কি পরিমাণ ঘৃণা এবং ধিক্কার কুড়িয়েছেন মানুষের কাছ থেকে। এটা আমার কাছে অত্যন্ত আশ্চর্যজনক মনে হয়েছে। আপনার সামাজিক মিডিয়ায় তাকানো যায় না, তার প্রতি মানুষের যে এই ধরনের যে একটা নেগেটিভ আপনার মনোভাব। আমি কেন বলছি কথাটা, সেই উত্তরাধিকার যদি বহনই করতে হয়, তাহলে এই নতুন সরকারের সাথে আমাদের প্রত্যাশার সম্পর্ক কি? প্রত্যাশার তো সম্পর্ক থাকে না, তাই না? আমরা ধারণা করেছি যে উনি একজন তরুণ মানুষ, অপেক্ষাকৃত তরুণ। উনি ইংল্যান্ড থেকে ফিরে এসে, আমি তারেক রহমানের কথা বলছি আই হ্যাভ এ প্ল্যান, এবং ওই আই হ্যাভ এ প্ল্যানটা মানুষ কিন্তু লুফে নিয়েছে। আমরা যত কথাই বলি না কেন, লুফে নিয়েছে তখন একটা টালমাটাল সময়। এখন আপনি যে গোড়াতে যে হাত দিয়েছেন, রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম অনুযায়ী আপনার 3টে বিভাগ থাকবে: আইন, শাসন এবং বিচার। এবং এই 3টি বিভাগ, এটা তো ধরেন আমরা ইন্টারমিডিয়েট লেভেলেই পড়েছি, এই 3টি বিভাগকে স্বতন্ত্র করতে হবে, স্বাধীন করতে হবে, একে অপরের উপর হস্তক্ষেপ করবে না। যে ইন্ডিকেশনটা আপনি দিয়েছেন এটাই পরিষ্কার। যেটা বললেন যে আগের আমল মানে শেখ হাসিনার আমলের মতো হচ্ছে, সেটার অর্থ হচ্ছে আপনার শাসন বিভাগ বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করবে। পরিষ্কার কথা। আইন বিভাগ এবং বিচার বিভাগ, এই দুই বিভাগের উপর শাসন বিভাগের কর্তৃত্ব থাকবে। শাসন বিভাগ কারা? শাসন বিভাগ হচ্ছে প্রশাসন, শাসন বিভাগ হচ্ছে সরকার, শাসন বিভাগ হচ্ছে তারা দেশ চালায় তারা। তাহলে কথা হচ্ছে কিভাবে সেপারেট হয়? উন্নত দেশগুলিতে সেপারেশনটা এভাবে হয় যে বিচার বিভাগের উপরে, আপনি জানেন কিনা আমার মনে হয় হয়তো জানেন, যে একবার ভারতে আপনার রাষ্ট্রপতিকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল ওনাদের নির্বাচন কমিশনার বক্তব্য দেবেন সেই সময়, এবং স্পিকারের ক্ষমতা ছিল না তাকে বসতে বলার। কারণ এটা হচ্ছে বিচার বিভাগ এবং আপনার আইন বিভাগের গুরুত্ব। কিন্তু আমাদের দেশে তো এটা অসম্ভব। আপনি যেটা বললেন যে পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাচ্ছে, এইটা তো ধরেন আমার যারা এখানে দর্শক শ্রোতা, তারা সবসময় গল্প শুনতে ভালোবাসে। তা আমি একটা ছোট্ট গল্প বলি আপনাকে, যে বাথরুমে অতিথি গেলে গান করে, এটা বলেছিলাম বোধহয় একবার। এবং কেন গান করে এটার অর্থ খুঁজে পায় না কেউ। শেষে এমন একজন অতিথি এলো, খুব কেতা দুরস্ত এবং কথা বলেন খুব আস্তে, বললো যে ছি ছি ছি, আমি না বাথরুম থেকে শব্দ করা পছন্দ করি না।
উনি বাথরুমে গিয়েও দেখে জোরে জোরে গান করে। তো ফিরে আসছে আর জিজ্ঞেস করছে যে আপনি তো এত কথা বললেন, আপনি বাথরুমে গিয়ে গান করছেন কেন? বাথরুমে যে সিটকানি নাই এটা কি আমি জানি? বুঝছেন? তো প্রতিশ্রুতি থাকবে, প্রতিশ্রুতি থাকবে, কিন্তু বিচার বিভাগকে স্বাধীন করা এত সহজ নয়। যে শাসন ব্যবস্থা আপনাকে স্বচ্ছতা দিতে পারবে না, যে শাসন ব্যবস্থায় প্রশ্ন থাকবে, সেইখানে বিচার বিভাগকে নিরপেক্ষ করা সহজ কর্ম নয়। এটা করতে হলে, আমি একদম পরিষ্কার করে বলি আপনার একটা সিরিয়াস কথা, এটা করতে হলে দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে আপনার রিয়েল ডেমোক্রেসির চর্চা, আর একটা হচ্ছে শাসনে যারা আছেন তাদের ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা। এটা না হওয়া পর্যন্ত হবে না। আপনি দলীয় শাসনের নামে, আমাদের দেশে যতগুলো দলীয় শাসন হয়েছে সবাই কোনো না কোনো ভাবে উৎপীড়ন করেছে এবং নিজের পক্ষে নিজের যা দরকার তা করে নিয়েছে, এবং সেই কারণে আজকে বিচার বিভাগের এই অবস্থা। এবং এটা যদি ফিরে যায় তো আমি অবাক হব না, আর যদি ফিরে না যায় অবাক হব এবং আশায় বুক বাঁধবো। এটাই হচ্ছে কথা। একটা জিনিস জানেন, মানুষের তো একটা প্রত্যাশা থাকে, মানুষের প্রত্যাশাগুলো কিন্তু এখনো ঢাকা শহরে আপনি যদি হাঁটেন এখনো দেখবেন সেই জুলাইয়ের যে গণ আন্দোলন ছিল, জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনের সময় বিভিন্ন ইয়াং জেনারেশনের যে প্রত্যাশাগুলো, সেই প্রত্যাশাগুলো কিন্তু ঢাকার দেয়ালে দেয়ালে গ্রাফিতি আকারে এখনো আছে, এখনো আছে। তো সেগুলোই তো আমরা চেয়েছিলাম। ওই যে সংস্কার বলে আলেডিয়াদের সেই বিখ্যাত, মানে বিদেশ থেকে উড়ে এসে সংস্কার করা, ভাই সংস্কার আমরা কি চেয়েছিলাম তার প্রতিফলন গুলো কিন্তু ঢাকার রাস্তায় এখনো আছে, এখনো আছে। সেগুলো দেখে দেখে মিলিয়ে নেন না কেন, তাহলেই তো হয়ে যায়। তো এখন সেই বিচার বিভাগ, আবার আমরা বিচার বিভাগ দেখেছি, বিচার বিভাগের অসহায়ত্ব আমরা দেখেছি। যে একজন ঢাকার মেয়র ছিলেন, উনি শেখ হাসিনার সম্পর্কে কাজিনের ছেলে তাপস প্রকাশ্যে বলেছেন একজন চিফ জাস্টিসকে নামিয়ে দিলাম, একজন চিফ জাস্টিসকে আমরা নামিয়ে দিয়েছি। এই ধৃষ্টতা দেখানোর পরেও কিন্তু তার কিছু হয়নি, এবং ওটা নিয়ে একটা রিট হয়েছিল, আপনার ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব রিট করেছিলেন। সেই রিটের কোনো ফল এখনো আমরা পাইনি। তো এই যে নামিয়ে দেওয়া, যে একজন চিফ জাস্টিসকে যে পলিটিক্যাল লিডাররা নামিয়ে দিতে পারে, বিদেশে ভাগিয়ে দিতে পারে, তাড়িয়ে দিতে পারে, এই প্রবণতা, এই প্র্যাকটিস যতদিন চলবে ততদিন বিচার বিভাগের কোনো আত্মসম্মান নিয়ে তারা বেঁচে থাকতে পারবে না। এবং সেই প্রবণতাকে মনে হয় ফিরিয়ে আনতে চায় কিনা আমি বুঝতে পারছি। এটা নিয়ে আর কি বলবো। আরেকটা অধ্যাদেশকে বলি, যে অধ্যাদেশটা নাকি, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার এটা করেছিল ভালোর দিকে, সেটাকে তারা বন্ধ করে দিল, এই একটা জিনিস। আবার অন্তর্বর্তীকালীন সরকার আরেকটা কাজ করেছিল, নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে গেছিল। এরা দেখলাম সেই অধ্যাদেশটাকে আবার আগে যেভাবে করেছিল সেভাবে রেখেছে। মানে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না বাংলাদেশে এখন এই মুহূর্তে, তাদের বিচার না হওয়া পর্যন্ত। কবে বিচার হবে কেউ জানে না। ওরা যেভাবে করেছিল ওটা তারা পাশ করে নিয়েছে। কি বলবেন এটা? আগে আমি আপনাকে ওই দেয়ালের লেখন কথাটা আপনি বলেছেন যে কাবা দেশের দেয়ালে এখনো সেই আকাঙ্ক্ষাগুলো মূর্ত হয়ে আছে। সেই আকাঙ্ক্ষার কবর তো অন্তর্বর্তী সরকার করে গেছে। আমি এই সরকারকে দোষারোপ করব কেন? অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টারা আজকে কথা বলছে, আপনি দেখেন আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, এরা এরা সকলেই কিন্তু পিছু হটছে এখন এবং দায়িত্ব অস্বীকার করছে। আপনি খেয়াল করেন আসিফ নজরুলের মতো মানুষ বলছে যে 32 ভাঙা ঠিক হয়নি, 32 ধানমন্ডি ভাঙা ঠিক হয়নি। ভাই, এইটারও তো একটা, নাটকেরও তো একটা সীমা আছে না? বুলডোজার পাঠিয়ে দিনের পর দিন ওখানে একের পর এক ভাঙা হয়েছে, একবার তো নয়, পর্যায়ক্রমে কয়েকবার। এবং আপনি বলছেন যে তখন নিয়ন্ত্রণে ছিল না, এটা ঠিক হয়নি। এই যে বললেন দেয়াল লেখনের সাথে তাদের আচার আচরণের কোনো মিল ছিল না। আমি প্রসঙ্গে আপনাকে একটা কথা বলি এখানে, আমি মনে হয় ব্যাপারটা প্রাসঙ্গিক হবে। কালকে না পরশু দেখলাম যে ডক্টর ইউনূস একটা বিবৃতি দিয়েছেন উপসাগরীয় যুদ্ধ বন্ধ করার জন্য, ইরান ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ বন্ধ করার জন্য। আপনার এই বাংলা বিবৃতি দেখেই কিন্তু ট্রাম্প বন্ধ করে দিয়েছে যুদ্ধ, বুঝছেন? কারণ এটা হিব্রুর চেয়েও কঠিন, ও তো পড়তে পারতেছে না। বুঝছেন কাহিনী? বাংলায় লেখা বিবৃতি দেখেই ট্রাম্প বলছে ভাই এটা ডেঞ্জারাস, যুদ্ধ বন্ধ কর। আচ্ছা, ঠাট্টার বাইরে এসে বলি, এইটা রংধনুর মতো হয় নাই যে ঝড় বৃষ্টি সব শেষ, আপনি আকাশে উদিত হয়েছেন।
ওই যে বাংলা সিনেমার পুলিশ, সব শেষ হলে একটা লাঠি ঘোরাইতে ঘোরাইতে বলে আইন নিজের হাতে তুলে নিবেন না। আইন তখন কিন্তু মারা গেছে নায়ক বা ভিলেন, বুঝছেন? বলতেছে আইন নিজের হাতে নিবেন না। আরে আপনি যুদ্ধ বন্ধের ঘোষণা দিচ্ছেন এতদিন পরে এসে। আপনারই আমি আপনার কণ্ঠেই আমি শুনেছি আপনি বলেছেন যে জাপানের শিশুদের আদর করছে আর আমাদের শিশুরা হামের টিকার অভাবে মারা গেছে। এরাই তো আপনার ওই দেয়াল লিখনকে মিথ্যা করে দিয়ে গেছে। এবং এখানে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, আমি আরো একবার আপনার অনুষ্ঠানে বলেছিলাম চারজন চারজন করে কেন জানি খলিফা থাকে। আপনার ওই যে শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব, নূরে আলম সিদ্দিকী, এরা চারজন ছিল, তার আগেও চারজন ছিল। আবার এই গণঅভ্যুত্থানের সময় বা এই তথা কথিত বিপ্লবের সময় চারজন ছিল। ওই চারজনের চেহারা তো ওই চারজনের সাথে মিলে না ওইগুলির সাথে। এগুলো আপনার কি ভাষায় কথা বলে, কি ধরনের পোশাক পরে, কি ধরনের আচরণ করেছে, মবের মতো উত্তেজিত হয়ে যায়। দেয়ালের লিখন যারা লিখেছে তারাই ভঙ্গ করেছে। এবার আমি আসি নিষিদ্ধ প্রসঙ্গে। আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি, ইতিহাসের ঘটনা। আপনি জানেন যে লেনিন কিন্তু ডক্টর জিভাগো উপন্যাসটা ব্যান করে দিয়েছিল, বরিস পাস্তারনেকের বিখ্যাত উপন্যাস। কেন ব্যান করেছিল এটা লেনিনকে জিজ্ঞেস করা হয়েছিল। তো লেনিন বলছে যে এটা একটা সদ্য স্বাধীন দেশ, তার মানে এটা একটা নাবালক দেশ। নাবালকের হাতে, বলছে এটা ভালো লেখা, কিন্তু এক বোতল চিনি যদি কোনো নাবালককে দেওয়া হয়, শিশুকে দেওয়া হয়, সে তো বুঝবে না। এটা নিষিদ্ধ করে রাখাই ভালো, কারণ অত চিনি খেলে তার অসুবিধা হবে। এখন আওয়ামী লীগ যে এতই মিষ্টি, তাকে যে চিনির বয়ামকে যে নিষিদ্ধ করা হয়েছে, এইটা তো ওই চিনির বয়ামের প্রতি শিশু কিশোর সকলের আগ্রহ বাড়াবে মাসুদ ভাই। এবং আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি নেচারের দিকে তাকান, আমরা যদি ধর্ম বা এথিক্সে বিশ্বাস করি, ধর্ম বাদ দেন, প্রকৃতি এথিক্সে বিশ্বাস করি, অ্যাডাম ইভ, আদম ইভ, এরা ছাড়া তো আমরা পৃথিবীতে আসতাম না। তো পৃথিবীতে তারা কিভাবে এসছে? পৃথিবীর প্রথম মানবী ঈশ্বরের কথা রাখতে পারে নাই, মানা করছে ওই গাছের কাছে যাইও না, ওই ফলটা খায়ও না। বেহেশতের লোভ এড়িয়ে ওই ফল খেয়ে পৃথিবীতে এসেছে। ভাগ্যিস এসেছিল, নাহলে তো আমরা পয়দা হইতাম না, তাই না? এই যে না, নিষিদ্ধ আমরা তো এর করেছে, থেকে চালু করতাম। এই যে আপনার নিষিদ্ধ করেছে, এই ফল খেয়ে আরো কতজন এখন মাটিতে নামে, এটা হচ্ছে দেখার বিষয়। একটু সিরিয়াসলি বলি, এই নিষিদ্ধকরণের সাথে সাথে সামাজিক মিডিয়া ছয় লাভ হয়ে গেছে। আমি আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগ লিখছে। এবং দেশের ভেতর থেকে লিখছে, দেশের বাইরের থেকে লিখছে। বুঝলাম যারা দেশের বাইরে আছে নিরাপদ ভূমি থেকে লিখছে, দেশের ভেতর থেকেও কিন্তু লিখছে। তার মানে কি, আপনি ইউ নট টাচিং দ্য পালস অফ পিপল, আপনি জনগণের পালসটা বুঝতে পারছেন না। আপনি তারেক রহমান নিজেই বলেছিলেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা তাদের কাজ নয় এবং তারা করবেন না, তারা এটা বলেছিলেন। কিন্তু তো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ মানে কি? আপনি আমাকে আপনার ঘরে রেখে বলছেন যে এই তুই থাকবি কিন্তু তুই নিঃশ্বাস নিতে পারবি না। তো হইলো? আমার বুকের উঠানামা দেখলে আপনি আমার ঘুষি মারবেন কিংবা আমার নাক চিপে ধরবেন, তাহলে আর আমার বাঁচায় রেখে লাভ কি? আপনার আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ তো সাংস্কৃতিক সংগঠন নয়। এবং আমি আপনাকে বলি, আমি আজকে লিস্টটা দেখছিলাম, পৃথিবীর নানা দেশে হাজার হাজার দলকে এরকম নিষিদ্ধ করা হয়েছে। আপনি যদি তুরস্কের লিস্টটা দেখেন, টার্কির ইসলামিক দলকেও নিষিদ্ধ করা হয়েছে। আলটিমেটলি কি হয়েছে? আপনি কামাল আতাতুর্কের মূর্তি রাখলে তো হবে না। আপনি বাইরে এসে টার্কিজ লোকদের সাথে কথাবার্তা বলে দেখেন, তারা সবাই কিন্তু মনে মনে ইসলামী চিন্তা ভাবনা বিশ্বাস করে এবং ধারণ করে। তার মানে কি আপনি, এবং এত দূরে কেন যাব আমরা, আমাদের দেশের উদাহরণটাই নেই। ধরেন যদি কোনো একটা রিকনসিলেশনের মাধ্যমে জামাতকে রাজনীতি করতে দেয়া হতো, যে তুমি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলতে পারবে না, একাত্তরের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না, দেশের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না, আসো পলিটিক্স করো, তাহলে আজকে হয়তো অন্য চেহারা হতো। সেটা না করাতে জামাত কিন্তু দ্বিগুণ বেগে ত্রিগুণ বেগে ফিরে এসেছে। আজকে আপনি যাকে নিষিদ্ধ করেছেন, সে যে আরো চতুর্বেগে ফিরে আসবে না, তার গ্যারান্টি আপনি দিতে পারবেন? তো এই কারণে আমার মনে হয়েছে এই নিষিদ্ধকরণ প্রক্রিয়াটা আমার কাছে মনে হয়েছে ঠিক গণতান্ত্রিক তো নয়, ঠিক সময় উপযোগী হয়েছে বলে আমার মনে হয়নি। কারণ একটা আমি পুরনো আপনাকে একটা প্রবাদ তো আছে। জি, জি জি, বলেন বলেন, শেষ করেন তারপরে আমি হ্যাঁ, বলছি। গত গত আলোচনাতে আমি বলেছিলাম আপনাকে যে তিন ধরনের আওয়ামী লীগের মধ্যে যারা নির্যাতিত আওয়ামী লীগ, যারা দেশের আনাচে কানাচে আওয়ামী লীগ, সে তো ভাই কালকে চেহারাটা চেঞ্জ করতে পারবে না, তাকে তো তার জায়গায় থাকতে দিতে হবে, সে তো আমাদের দেশের মানুষ। এবং ওই দলটির সাথে বাংলাদেশের ইতিহাস জড়িত, এটা তো অস্বীকার করা যাবে না। ইতিহাস ঐতিহ্য জড়িত, মুক্তিযুদ্ধ জড়িত। যেমন আজকে আমরা কথা বলছি, আজকে মুজিবনগর দিবস,
আজকেই বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়। এগুলো তো আপনি ইতিহাস থেকে মুছে ফেলতে পারবেন না। এগুলো মুছে ফেলতে গেলে তো জিয়া রহমানও মুছে যাবে। এবং এখানে তো আমি আরো একটা কথা বলতে চাই, জিয়া রহমান নিজেই তো বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, দলগুলোকে ছেড়ে দিয়েছিলেন, দিয়েছেন না? তিনি তো সামরিক আর জিয়া অভ্যুত্থানে রহমান তো এসেছিলেন। জিয়া রহমান তো একটা নিষিদ্ধ দলকে, মানে তখন তো অনেকগুলি রাজনৈতিক দলই নিষিদ্ধ ছিল, জি। তাদেরকে রাজনীতি করার জন্য আহ্বান জানিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন। এবং সেই সঙ্গে আরো আগে বঙ্গবন্ধুর আমলে যে জামাতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ ছিল, সেই জামাতে ইসলামকে উনি রাজনীতি করার সুযোগ দিয়েছেন। তো এবং উনি আমি যেটা বলছি, নিষিদ্ধ দলকে এনেছেন আর ওনার পুত্র দলকে নিষিদ্ধ করছেন। হ্যাঁ, আমি সেটাই বলছি যে আপনাকে, উনি কিন্তু তখন আওয়ামী লীগ ছিল না, তখন ছিল বাকশাল কিন্তু। বঙ্গবন্ধু রাইট। যখন মারা যায় তখন বাকশাল ছিল। আওয়ামী লীগ যখন হুম। রেজিস্ট্রেশন করলো, ফিরে আসলো, ইট ওয়াজ অ্যাপ্রুভড, তারাও আসতে পারলো ঘরোয়া রাজনীতির মাধ্যমে। তো আমার কথা হচ্ছে, আপনি খেলতে দিলে মাঠে, মানে কি বলি আমি, আপনি যদি শক্তিশালী দল হন আপনি জিতবেন, আপনার তো ভয় নেই, কিন্তু খেলতে দিতে হবে। খেলতে না দিলে কিন্তু আপনি ওয়াক ওভার দিচ্ছেন, ওয়াক ওভার পাচ্ছেন। এক সময় যেটা কাল হয়, এটা তো আওয়ামী লীগের চাইতে ভালো আর কেউ জানে না। 3বার ওয়াক ওভারের পরে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, এটা তো মনে রাখতে হবে, তাই না? রাইট, রাইট। হুম। এই ওয়াকওভার পাওয়ার যে প্রবণতাটা, এই প্রবণতাটাই কিন্তু সবচেয়ে ক্ষতিকর। আর আপনি জি। যে কথাটা বললেন যে মানে যে কোনো কিছুই কিন্তু নিষিদ্ধ মানে আকর্ষণীয়, এটা তো আপনি উদাহরণ দিয়ে বললেন একদম। এখন এই জিনিসটা আমি আপনি বুঝি, ওনারা রাজনীতি করেন, দেশ চালান, ওনারা কেন বুঝেন না, নাকি ওনাদের বুঝতে দেওয়া হয় না, নাকি ওনারা ভাবেন যে আমাদের আর কোনো শেষ নাই, আমরা অক্ষয় অমর, অতএব যা পারি করি। এই মানসিকতাটা কতটুকু যাবে সামনে আমরা বুঝতে পারছি না। আমরা আসলে পলিটিক্যাল, আমি ব্যক্তিগতভাবেও কিন্তু দেখছি, আমার নিজেরও একটা প্রত্যাশা কিন্তু ছিল তারেক রহমান সাহেবকে ঘিরে। এখন আমার মাঝে মাঝে মনে হয় যে উনি কি দলের মধ্যে কি উনি প্রভাব বিস্তার করতে পারছেন না, নাকি উনার উপর অন্যরা প্রভাব বিস্তার করছে। এই জায়গাটাতে আমার একটা সন্দেহ দেখা যাচ্ছে, কারণ আমি ওনাকে যতটুকু দেখেছি, যতটুকু ওনার সঙ্গে আমি কথা বলেছি, ওনার এই যে কর্মকাণ্ড গুলো আমার কিন্তু মিলছে না, মিলাতে পারছি না। কাজেই আমার এই সন্দেহটা হচ্ছে যে মানে উনার উপরে কি অন্যরা প্রভাব বিস্তার করতে পারছে। যাই হোক, আমরা একটু সহজ বিষয়ে আসি, যা হবার তাই হবে, যা খাবেন যা করবেন তাই ফল পাবেন। এটা আমি শুধু আপনাকে, আপনাদের আমি এখানে একটা একটা কথা শুধু বলতে চাই, সেটা হচ্ছে কি জানেন, প্রত্যেকটা মানুষ তখনই নিজেকে অমর মনে করে যখন তার মরণ কাছায়। আপনি 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 যদি রামায়ণের উদাহরণ ধরেন, আমি বারবারই বলি, পায়ে ধরেছিল রাবণের, রাবণ কিন্তু বিশাল যোদ্ধা এবং সাহসী, তার স্ত্রী তার পায়ে ধরেছিল যে তোমার যুদ্ধ করার দরকার নেই, তুমি এখানেই থামো, তুমি জয়ী হয়েছো। কথা শুনে নাই কিন্তু। কেন শুনে নেই জানেন? কারণ মৃত্যু তো তাকে হাতছানি দিয়ে ডাকছে না। একটা ছোট্ট গল্প বলি মাসুদ ভাই, মানুষ গল্প পছন্দ করে। এক লোক, মানে আজরাইল আসছে নিয়ে যাইতে, বুঝছেন? তা আয়সা বলে কি যে এই চল। তো বলে আপনি কে? বলে বেটা আমি কে, এই দেখ লিস্ট, এটা জমের লিস্ট, তোর নাম্বার আজকে 1 নাম্বার, তুই আমার সাথে যাবি। ধুরন্ধর লোক বলে যে বললেই কি চলে যাব নাকি? তো বলে ঠিক আছে অবশ্যই যাব, কিন্তু আমার একটা কথা রাখেন। বলে কি? বলে আমি একটু খুব ভালো শরবত বানাই আমি, আপনাকে একটা শরবত দিয়ে একটু খান। বলে তাই, আমার সময় নেই। বলে এই 2 মিনিট সময়। ও তাড়াতাড়ি শরবত বানাইছে, শরবতে ঘুমের ওষুধ ঢেলে দিছে, বুঝছেন? এখন ওই আজরাইল তো শরবত খায় বলে বারে বাবা কি আর কি ভালো শরবত রে, এগুলো বলতে বলতে ঘুমিয়ে গেছে। ও করছে কি, ওর নামটা প্রথম থেকে কেটে একেবারে লিস্টে লাস্টে দিছে, বুঝছেন? বলে দেখি এবার আমার কেমনে নিয়ে যাস। কতক্ষণ পরে আজরাইল ঘুম থেকে উঠা বলে লিস্টটা দে তো। দিছে। বলে তোর শরবত এত ভালো, আমি আমার সিদ্ধান্ত পাল্টাই ফেলাইছি। বলে কি সিদ্ধান্ত? কয় নিচের দিক থেকে নিমু এবার। এটাই। যা হোক, আমরা এখন একটা শেষ প্রসঙ্গে আসি। জি জি। সেটা হলো আজকে এপ্রিল মাসের 10 তারিখ, মানে আমাদের পহেলা বৈশাখ কিন্তু ঘনিয়ে এসেছে। আর 3-4 দিন পরই হবে পয়লা বৈশাখ। তো প্রতিবারই পহেলা বৈশাখ উদযাপনকে নিয়ে নানা নাটক কিন্তু আমাদের এখানে হয়। আওয়ামী লীগ আমলে একবার হতে এক ধরনের পহেলা বৈশাখ উদযাপন হতো, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এসে আরেকভাবে উদযাপিত হলো, তৌহিদি জনতা তখন আরেকটা ভূমিকা রাখলেন। এবার কি হবে না হবে এটা নিয়ে একটা মানুষের মধ্যে একটা টেনশন কাজ করছে। তো পহেলা বৈশাখের মতো হোক। আপনি কিভাবে দেখছেন পহেলা বৈশাখ উদযাপনটাকে নিয়ে? আমি আমি যেটা সবচেয়ে, মানে আমি যে কথাটা জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে, পয়লা বৈশাখের ভাতা নিতে কিন্তু কার কোনো অসুবিধা নেই, নাম্বার ওয়ান।
বুঝছেন? ভাতাটা কিন্তু আমি নিব, নাম্বার ওয়ান। আর নাম্বার ওটা টু তো শেখ হচ্ছে হাসিনা এবার তো করে একটা, গেছে, হ্যাঁ জি, ওটা এবার কিন্তু তো শেখ একটা হাসিনা বিরাট, যাচাই করা। জি এবার তো একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন আছে মাসুদ ভাই। প্রশ্নবোধক হ্যাঁ। চিহ্নটা হচ্ছে আপনি মঙ্গল শোভাযাত্রা করতে পারবেন না, মঙ্গলবারে নববর্ষ পালন করবেন কিভাবে? এবার তো মঙ্গলবার পড়েছে, আপনি মঙ্গলবারে কিভাবে পালন করবেন? তা আপনি কি বলবেন না এরকম? আর একটা কথা হচ্ছে, মঙ্গল তো গিয়েছে গিয়েছে, এবার বলছে আনন্দও না, বৈশাখী শোভাযাত্রা। কিন্তু এই বৈশাখী নামটা কিন্তু আরো অনেক বেশি হিন্দু ধর্মের সাথে সম্পৃক্ত। এবং আপনি দেখেন এই বৈশাখী পূর্ণিমা বুদ্ধদের সাথে সম্পর্কিত। এগুলো মানে, আপনি বাঙালি, আপনি বঙ্গদেশে জন্মগ্রহণ করেছেন, আপনি তো চাইলেই আপনার উঠোনে ফণী মনসার গাছ জন্মাবে না, আপনি না চাইলেও আপনার উঠোনে বেলি ফুলের গাছ জন্মাবে, জবা ফুলের গাছ জন্মাবে, কারণ ওই মাটিটাই। আপনি এই মাসগুলোর নাম কিভাবে পরিবর্তন করবেন? কেন মঙ্গলকে আপনি আক্রমণ করছেন? কেন মনে করছেন যেটা হিন্দুদের দেবদেবীদের নাম? এইরকম হলে তো আপনি দেখেন, আপনাকে শুক্র কিন্তু আপনার দৈত্যদের রাজা, বৃহস্পতি আপনার দেবতাদের কুলগুরু, বুধ হচ্ছে একটা ধর্মগ্রহ, মঙ্গল একটি ধর্মগ্রহ, রবি হয়ে আমরা যারা হিন্দু আমাদের উচিত সূর্যকে পূজা করা, শনি দেবতা। তা আপনি যাবেন কোথায় প্রত্যেকটা বারের সাথে? কারণ এটা ও মাসে জন্ম হয়েছে, এটার সাথে সংস্কৃতি এবং ধর্মের একটা যোগাযোগ থাকতেই পারে। টেক দ্য ধর্ম আউট, আপনি ওটাকে বের করে নেন। বলে না দুধে দুধ জলে জল, আপনি নেন, মঙ্গলের সমস্যা নেই। এবং আজকে সকালে হয়েছে যে মুখোশ, আহ, বেলুন, এগুলো ব্যান করা হয়েছে, এগুলো বন্ধ করা হয়েছে। এবং কে করছে জানেন তো? তার স্বয়ং নিতাই এটা করছেন, নিতাই বাবু। নিতাই কিন্তু নিজেই একজন ধর্ম ধর্মগুরুর নাম আমাদের, হ্যাঁ, একজন, তার নাম হচ্ছে নিতাই। যাই হোক, এখন উনি নিষিদ্ধ করছেন, উনার কারণ আছে এটা। আমি যে কথাটা বলতে চাই, বেলুন হয়তো ধরেন আপনি মুখের উপর ফাটিয়ে দিবেন, টাটিয়ে দেবেন, বন্ধ করলো যা, মুখ কেন বন্ধ করছেন? কারণ বাংলাদেশের 99% মানুষের মুখ, রাজনৈতিক নেতাদের মুখের বদল মুখোশ আছে। এই কারণে 1959 সালে আব্দুল জব্বার খান যে প্রথম ছায়াছবিটি বানিয়েছিল, সেটার নাম ছিল মুখ ও মুখোশ। জি হ্যাঁ, জি কত জি। বুদ্ধিমান মানুষ দেখেন 1959। এবং সেটা একটা চলচ্চিত্র ছিল, কারণ উনি জানতো এই মুখোশ খুলে গেলে মুখগুলি যে কথা বলবে সেগুলি জাতি নিতে পারবে না। এখন মুখ ও মুখোশ বন্ধ করে যে সে কি শোভাযাত্রা করছেন, তার মধ্যে আর যাই থাক, আনন্দ তো থাকতে পারে না। আমার কি মনে হয় জানেন, এগুলি সব হচ্ছে বিপরীত স্রোতে যাত্রা এবং একটা বিশেষ গোষ্ঠীকে খুশি রাখার প্রক্রিয়া, যেটা কারোর জন্য ভালো ফল বয়ে আনেনি। যেটা আমাদের প্রবাহ, যেটা আমাদের নিয়ম, যেটা আমাদের চলে এসেছে, সেইটা যদি চলে আসে, তাহলে আমার মনে হয় যে এই শঙ্কাগুলো দূরীভূত হবে, এটাই মনে হয়। জি। অনেক ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত। প্রিয় দর্শক, আপনারা শুনলেন অজয় দাশগুপ্তের বিশ্লেষণ। একটা কথা ভাবুন গেলে, আমি দুটো কথা বলতে চাই। যে উনি ডক্টর আসিফ নজরুলের উদ্ধৃতি দিয়ে বললেন, তিনি নাকি বলেছেন যে 32 নম্বর ভাঙা ঠিক হয়। এত বড় একটা বেঠিক কাজ হলো। আপনারা তো সরকারে ছিলেন, 32 নম্বর নিয়ে একটা মামলা করেছেন। একজনের বাড়ি ভাঙলে তো একটা মামলা করতে হয়, তাই না? আপনারা বললেন ঠিক হয়নি, এটা কবে বুঝেছেন? ক্ষমতা থেকে নামার পরে বুঝেছেন নাকি ক্ষমতায় থাকতেই বুঝেছেন? যদি ক্ষমতায় থাকতেই বুঝেন, তাহলে একটা মামলা করলেন না কেন? 32 নম্বরের এই মামলা আসামি কাকে করেছেন? আসামি করতে গেলে তো আপনাকে আসামি করতে হয়, আসামি করতে গেলে তো ডক্টর ইউনূসকে আসামি করতে হয়। কারণ এটাকে একটা ভবন, আপনারা যখন সরকারের দায়িত্ব নেন, তখন পুরো দেশে প্রত্যেকটা ভবনকে ঠিক রাখার দায়িত্ব তো আপনাদের। কোনো একটা ভবন, কারো একটা প্রপার্টি কেউ ভেঙে দেবে না, এবং এটা নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব তো সরকারের। সরকার তো আসামি হবে। আপনি এখনো বাইরে কেন? আপনি হয়তো একদিন জেলে যাবেন, আপনি নিশ্চিত থাকেন। আপনার নামে যে সমস্ত শুনতেছি, যে সমস্ত কেচ্ছা কাহিনী বেরোচ্ছে, হয়তো একদিন জেলে যাবেন, কিন্তু আমি খুশি হব না। আমি খুশি হব সেদিন, যেদিন জানবো যে এই ভবনগুলোকে রক্ষা করার দায়িত্ব নেওয়ার পরও রক্ষা না করার অপরাধে আপনি জেলে গেলেন। সেদিন খুশি হব। মানুষ আপনাদের উপর দায়িত্ব দিয়েছে। একই কথা বলবো আমি তারেক রহমানের ব্যাপারে। আপনাকে মানুষ দায়িত্ব দিয়েছে, বড় একটা আশা নিয়ে। সেই দায়িত্ব আপনি কি পালন করছেন, সেটা কিন্তু আমরা দেখতে চাই। আপনি যে জায়গায় আছেন,
আমাদেরকে কিভাবে দেখাবেন? আমি আমি অযোধ্যা আপনি অনেক গল্প বলেন, আমি একটা গল্প বলার লোক সামলাতে পারছি না। একটু বলি যদি ভয় না করেন যে বলেন। আপনি যে ভেতরে আছেন এটা আপনি জানান দিতে চান। ওই যে এক ভদ্র মহিলা, এক গ্রামের এক মহিলা, ওনার একটাই মাত্র সন্তান, স্বামী মারা গেছে। ছেলেটা এয়ারফোর্সে যাবে, বলল মা আমি এয়ারফোর্সে যাবো, বিমান উড়ে যাব। মা বলে তোকে ছাড়া আমি কেমনে থাকবো, তুই এয়ারফোর্সে যাবি, বিমান চালাবি, আমি তো তোকে দেখতে পাবো না। ওই কোনো সমস্যা নাই, আমি যে যাবো তুমি টের পাবো। কিভাবে টের পাবো? আমি এয়ারফোর্সে যাবো, বিমানের মধ্যে বোমা টোমা থাকবে, আমাদের বাড়ির উপর দিয়ে যখন যাবো ওই বিমানে যে আমি আছি বোঝার জন্য বাড়ির উপর একটা বোমা ফেলে যাবো, তখন তুমি বুঝবা যে এই বিমানে আমি ছিলাম। আমি তো এভাবে জানান দিয়ে কোনো লাভ নেই রে ভাই, দেশের মানুষকে জানায়েন না এভাবে যে আপনি ওখানে আছেন। প্রিয় দর্শক, হয়তো একটু আমি শুধু একটা কথা বলতে চাই, মাসুদ ভাই শেষ করার আগে আমি প্লিজ একটা কথা বলতে চাই। আপনি প্লিজ শেষে কতগুলো মূল্যবান কথা বললেন। সব ভবন তো আর এক না, এই ভবনের প্রতিটি ইট কথা বলবে। এবং আমি একটা ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে এসেছি, আপনি জানেন নিশ্চয়ই, খন্দকার মোস্তাক কিন্তু আগামসি লেনের বাড়িতে 100 কয়টা তালা দিয়ে রাখতো। কেউ তাকে ধরতে আসছে, খেয়াল করেন, কিন্তু সারা বাড়িতে তালা ঝুলিয়ে রাখতো। এবং জানা যায় যে তিনি যা ইচ্ছা তা খেতেন, এমনকি অনেক সময় তিনি মিঠাও খেতেন। এগুলো হচ্ছে প্রকৃতির বিচার। আপনি শেখ হাসিনার বিরুদ্ধে কি করবেন সেটা ভিন্ন বিষয় ছিল, কিন্তু 32-এর যে ঐতিহাসিক বাড়িটা ভেঙেছেন বুলডোজার দিয়ে, এই বুলডোজার আপনাদের কাউকে ছাড়বে না, আসিফ নজরুল লিখে রাখতে পারেন। প্রিয় দর্শক, এরপর আর কথা চলে না। আপনি ভালো থাকবেন, আগামীতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।